আগের এপিসোডে আমি আপনাদের দেখিয়েছিলাম বিশ্বভারতীর বিভিন্ন জায়গা, সুরুল রাজবাড়ি এবং সৃজনী শিল্পগ্রাম। আর এই এপিসোডে আমি আপনাদের দেখাবো কঙ্কালীতলা, ডিয়ার পার্ক, প্রকৃতি ভবন এবং সোনাঝুরির হাট। এছাড়াও দেখাবো গীতাঞ্জলি মিউজিয়াম। শান্তিনিকেতনে যত ঘোরার জায়গা রয়েছে তার সবটাই কিন্তু আমি এই দুটি এপিসোডে কভার করলাম। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের বোলপুর শান্তিনিকেতনের পুরো ব্লগটা কেমন লাগলো। হ্যালো বন্ধুরা, আমি অনুপম আর আপনারা দেখছেন এবিজি ট্রাভেল। আমি এখন রয়েছি আমার রিসোর্টের নাম হচ্ছে নীল নির্জন। এই রিসোর্টটা সম্বন্ধে গত এপিসোডে আমি আপনাদের বিস্তারিত দেখিয়েছি। আগের এপিসোডে আমরা ঘুরতে গেছিলাম বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এবং ওখান থেকে আমরা রাজবাড়িতেও গেছিলাম। আর আজকে সকালবেলা এখন আমরা যাচ্ছি কঙ্কালীতলাতে পুজো দেব। তারপর আজকে আরও বিভিন্ন জায়গা ঘুরে দেখব এবং সেকেন্ড হাফে আমরা যাব সোনাঝুরির হাটে। চলুন তাহলে আপনাদের ঘুরে দেখাই শান্তিনিকেতন এবং বোলপুরের বিভিন্ন জায়গা। সকালে স্নান করে আমরা 8টার সময় রওনা হয়ে গেলাম কঙ্কালীতলার উদ্দেশ্যে। শান্তিনিকেতন থেকে কঙ্কালীতলা মন্দিরের ডিস্টেন্স 10 কিলোমিটার। সময় লাগলো 20 মিনিট মতন। এখানে রাখতে হবে গাড়ি। আমরা চলে এসেছি কঙ্কালীতলা মন্দিরের কাছাকাছি। এই মন্দিরের বাইরেই রয়েছে পার্কিং। এখানে পার্ক করতে হবে গাড়ি, 20 টাকা করে পার্কিং। এই দেখুন, এই স্লিপ দিয়ে দিল। তো এবার আমরা গাড়িটা পার্ক করব, তারপর হেঁটে হেঁটে যাব মন্দিরের মধ্যে। আমরা পার্কিং করে দিলাম। এবার এখান থেকে ডালা নিয়ে তারপর মন্দিরের ভেতরে প্রবেশ করব। এই পার্কিংয়ের যে জায়গাটা তার বাইরে দিয়ে প্রচুর ডালার দোকান রয়েছে। এই দেখুন, কত টাকার আছে ডালা? 101, 151, শাড়ি চেলি সব কিছু দিয়ে 500। 101-এর দিন একটা। তুই পুজো দিবি তো? 101-এ দুটো দিন তাহলে। আপু ধরো, আপু ধরো। মালা চেরি নিতে পারি আলাদা। একটা জবার মালা আমাদের দিয়ে দিন একটা। বড় দেবো? 108টা ফুলে দেবেন না 51টা ফুলে? এই 51টা ফুলে দিয়ে দিন। এটা কত 51টা ফুলে? এটা 50 টাকা। ডালা নেওয়া হয়ে গেল। এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি। জয় মা কঙ্কালী। সতী মায়ের 51 শক্তিপীঠের কথা আপনারা সবাই জানেন। সেই 51টি শক্তিপীঠের মধ্যে একটি শক্তিপীঠ হলো এই কঙ্কালীতলা। এই কঙ্কালীতলায় মায়ের কোমরের অংশ পড়েছিল এবং সেখান থেকেই জন্ম হয় এই শক্তিপীঠের। সতীর বাবা ছিলেন দক্ষ। তিনি যখন যজ্ঞ করেন, সেই যজ্ঞে তিনি শিব ঠাকুরকে আমন্ত্রণ জানান না। সেই অভিমানে সতী মা নিজের দেহত্যাগ করেন। তখন সতীর দেহকে কাঁধে নিয়ে শিব ঠাকুর তাণ্ডব নৃত্য শুরু করেন। পৃথিবী প্রায় ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম। সেই সময়
নারায়ণ তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে 51টি টুকরো করে দেন এবং সেই টুকরোগুলো যেই যেই জায়গাতে গিয়ে পড়ে সেই জায়গাতে একটি করে শক্তিপীঠ তৈরি হয়। তো সেই 51টি শক্তিপীঠের মধ্যে একটি হলো এই কঙ্কালীতলা মন্দির। এই দেখুন, এই গাছে কিন্তু সবাই নিজের মনস্কামনা পূর্ণ করার জন্য এখানে সুতো আর ঢিল বেঁধে যায়। এই সুতো আর ঢিল কিন্তু এই মন্দির প্রাঙ্গণেই পাওয়া যায়। আপনারাও কিনে আপনাদের মনস্কামনা পূর্ণ করার জন্য এখানে বেঁধে যেতে পারেন। সে তার আপু ডালা নিয়ে লাইনে দাঁড়িয়ে গেছে। আমি একটু ভিডিও করার জন্য এদিক ওদিক ঘুরে আপনাদের দেখালাম। এবার আমিও গিয়ে লাইনে দাঁড়াবো। আমি লাইনে দাঁড়িয়ে গেছি। মোটামুটি আমাদের লাইন অনেকটাই আগে চলে এসছে। তবে আজকে শনিবার, তাই সকাল থেকে কিন্তু বেশ ভালো ভিড় মন্দিরে। এরপরে আমরা ধীরে ধীরে প্রবেশ করলাম মন্দিরের ভেতরে। কঙ্কালীতলা মন্দিরে মায়ের কোনো মূর্তি নেই। এখানে মায়ের একটি ছবিতে পুজো করা হয়, কারণ সকলের বিশ্বাস যেহেতু এই মন্দিরের পবিত্র কুণ্ডে মায়ের দেহের অংশ রয়েছে, তাই মা এখানে নিজেই বিরাজমান। পুজো দেওয়া হয়ে গেল। এবার আমরা যাব পবিত্র কুণ্ড দেখতে। এই কঙ্কালীতলা মন্দিরে যেখানে মায়ের কোমরের অংশ পড়েছিল সেই জায়গাটাতে রয়েছে একটি কুণ্ড, খুবই পবিত্র কুণ্ড। সেই কুণ্ডে আমি আপনাদের এখন নিয়ে যাব, চলুন। এই দেখুন, এই হচ্ছে এই পবিত্র কুণ্ড। এই কুণ্ডের মধ্যেই কোথাও সতী মায়ের কঙ্কাল মানে কোমরের অংশ রয়েছে। এই কুণ্ডের জলে কিন্তু পা দেওয়া একেবারেই নিষেধ। এই কুণ্ডের জল শান্তির জল হিসেবে সবাই ব্যবহার করে, তাই এই কুণ্ডের জল হাতে নিয়ে আপনি মাথায় দিলে শান্তি লাভ হবে। বৃষ্টি শুরু হয়ে গেছে, তার জন্য ছাতা খুলে আমরা যাচ্ছি। মায়ের মন্দির দেখার পর এবার যাচ্ছি মহাদেবের মন্দির দেখতে। এই দেখুন, এই সামনে হচ্ছে মহাদেবের মন্দির। এরপর আমরা পুজো দিলাম মহাদেবের মন্দিরে। এই মন্দিরের শিবলিঙ্গের দিকে তাকালে আপনারা দেখতে পারবেন যে শিবলিঙ্গের ওপরের অংশটি নেই। 1600 শতকে কারানি ডাইনেস্টির আন্ডারে কালা পাহাড় নামে একজন কুখ্যাত সৈন্য জেনারেল ছিল। সেই সময় কালা পাহাড় বিভিন্ন হিন্দু মন্দির ধ্বংস করেছিল। এটিও তারই কুকীর্তি। ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् इह किंचन उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मोक्षयमामृतात्। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। पार्वती पदये। মন্দির চত্বরে রয়েছে বজরংবলীর মন্দির আর রয়েছে রুরু ভৈরবের মন্দির। প্রতিটি শক্তিপীঠেই শিব ঠাকুর ভৈরব রূপে শক্তিপীঠের রক্ষক হিসেবে অবস্থান করেন। কঙ্কালীতলায় রয়েছে রুরু ভৈরবের মন্দির। এবার আমরা দেখতে যাচ্ছি কোপাই নদী।
এই কঙ্কালীতলা মন্দিরের পাশ দিয়ে বয়ে গেছে কোপাই নদী। আমি আপনাদের এর আগেও দেখিয়েছি আমার যে রিসোর্ট নীল নির্জন রিসোর্ট, সেই রিসোর্টের পাশ দিয়েও কিন্তু কোপাই নদী বয়ে গেছে। এই কোপাই নদী হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট নদী। এই দেখুন, এই হচ্ছে কোপাই নদী। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পারি। রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা ছোট নদী এই কোপাই নদীকে কেন্দ্র করেই লেখা হয়েছিল। আপনাদেরকে একটা টিপস দেবো, যদি কঙ্কালীতলায় আসতে হয় শনিবার দিন বিশেষ করে, তাহলে কিন্তু একদম ভোর ভোর আসবেন। এই দেখুন লাইনটা দেখুন, মন্দিরের বাইরে থেকে লাইন চলে গেছে, বিশাল বড় লাইন হয়ে গেছে। আমরা যখন এসছিলাম তখন কিন্তু লাইন অনেক কম ছিল, তাই ভালোভাবে ভালোভাবে পুজো দিয়ে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবার এখান থেকে সোজা যাব হচ্ছে ডিয়ার পার্ক দেখতে। বল্লভপুর অভয়ারণ্য, বীরভূম বন বিভাগ। তো আমরা চলে এসেছি ডিয়ার পার্কের সামনে। এখান থেকে টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। টিকিট কত করে? টিকিট নেই আপনার, টাকা লাগে না, আপনাদের আইডি লাগবে। আইডি খালি লাগবে? আচ্ছা, এক মিনিট। কি ভোটার আইডি বা আধার কার্ড, যে কোনো কিছু, যে কোনো আইডি? ঠিক আছে। আচ্ছা, এই ডিয়ার পার্কে ঢোকার জন্য কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই, কিন্তু আপনাকে একটা আইডি কার্ড দেখিয়ে তারপর ভেতরে ঢুকতে হবে, নয় ভোটার আইডি, না হলে আধার কার্ড। এইখানে বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুরির যে হিস্ট্রি সেটা এখানে লেখা রয়েছে। এই বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুরিটা 1957-এ এটাকে একটা রিজার্ভ ফরেস্ট হিসাবে ঘোষণা করা হয়। তারপরে 1977 সালে 2.021 স্কোয়ার কিলোমিটার জায়গা এইটাকে ওয়াইল্ড লাইফ স্যাংচুরি হিসেবে ঘোষণা করা হয়। ডিয়ার পার্কে হরিণগুলো বেশ অনেকটা দূরে রয়েছে, খালি চোখে আমি দেখতে পাচ্ছি, বাট ক্যামেরাতে রেকর্ড করা যাবে না। যদি কাছে আসে তাহলে দেখাতে পারবো আপনাদের। খাবার দিচ্ছে, এবার হরিণগুলো আসবে সামনে, আপনাদের দেখাবো। এই দেখুন, এই ডিয়ার পার্কে খাবার দেওয়ার পর হরিণগুলো এবার সামনে চলে এসছে। দেখুন, সবাই খাবার খেতে চলে এসছে। এবার ডিয়ার পার্ক থেকে বেরিয়ে আমরা যাচ্ছি প্রকৃতি ভবন দেখতে। এবার আমরা চলে এসেছি প্রকৃতি ভবনের সামনে। এ দেখুন, সামনে হচ্ছে প্রকৃতি ভবনের গেট। এই প্রকৃতি ভবনটা হচ্ছে একটা নেচার আর্ট মিউজিয়াম। দেখুন লেখাও রয়েছে নিচে, প্রকৃতি ভবন নেচার আর্ট মিউজিয়াম। সামনে টিকিট ঘর রয়েছে, মানে কিছু প্রবেশ মূল্য রয়েছে, দেখা যাক কত করে। লেখা রয়েছে এন্ট্রি ফি হচ্ছে 40 টাকা, ফটোগ্রাফি চার্জ 20 টাকা। আবার এটার জন্য এই যে গণেশের পেছনে ইঁদুরের একটা শেপ আছে। আচ্ছা, হ্যাঁ, ইঁদুরের শেপ। হ্যাঁ, আপনার লেখার সাথে সাথে ম্যাচ করতে হবে। এগুলো কোনো চিনি, হাতুড়ি, বাটালি টাচ না করে এগুলো সারা ভারতবর্ষে কালেকশন করা আর কি। এটা যে কালেকশন করেছেন তার নাম হচ্ছে সুব্রত বাসু। তিনি প্রথম জীবনে রাজীব গান্ধীর সঙ্গে কাজ করেন, তারপরে 3টে রাজ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট কাস্টমসের চিফ কমিশনার ছিলেন। তিনি এগুলো সারা ভারতবর্ষে বিশ্বে কালেকশন করে প্রথম করেন উনি হায়দ্রাবাদ ইন্দিরা পার্ক বলে একটা জায়গা আছে, সেখানে
আর তারপরে শান্তিনিকেতনে রাজ্য সরকার জায়গা দিয়েছেন, আর কেন্দ্রের কিন্তু সাপোর্ট দিয়ে এই মিউজিয়াম বানানো হয়েছে। এখানে যে গেট মানিটা হচ্ছে 50% টাকা এখানে যে আদিবাসী সাঁওতালি যে আছে তাদের খাতায় যাচ্ছে, আর মেনটেন্যান্সের জন্য সব টিকিটে পুরো টোটালি পেছনে লেখা আছে। হ্যাঁ, আর ইনি সারা ভারতবর্ষে বিস্তারিত করেছেন, যেমনি আমেরিকাতে আছেন একটা মৈত্রী, তারপরে আপনার হলদিয়াতে আছে, কলকাতা প্রিন্সেপ ঘাট আছে, সেখানে একটা মশহুর বসি আছে। উনি সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় এই প্রকৃতিকে ছড়িয়ে দিয়েছেন, যাতে আগে বাস্তবে দেখবেন, কাল্পনিকে নিয়ে এলেই আপনি সমস্ত জিনিসগুলো আপনার কাছে উপলব্ধি হবে। যেমনি ওটা যে আউল, লক্ষ্মী পেঁচা। দেখুন এখানে দাঁড়ালে কিন্তু এটা মনে হচ্ছে গণেশ ঠাকুরের শেপ। এই সমস্ত যে স্থাপত্যগুলো এগুলো কিন্তু খুঁজে খুঁজে আনা হয়েছে, এবং এখানে কিন্তু কোনো রকম ছেনি হাতুড়ি ইউজ করে কোনো পাথর দিয়ে কোনো মূর্তি বানানো হয়নি। এগুলো সমস্ত কিছু ন্যাচারালি ফর্ম হয়েছে, এগুলো বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে এই মিউজিয়ামে আনা হয়েছে। প্রকৃতি ভবনের প্রাঙ্গণে কিছু ফাইন আর্টসের নিদর্শন রয়েছে, আর বাকিগুলো রয়েছে গ্যালারি 1 এবং 2-তে। এরপর আমরা গ্যালারি 1 এবং 2-তে গিয়ে বিভিন্ন ফাইন আর্টসের নিদর্শনগুলি দেখতে থাকলাম। এই প্রকৃতি ভবনের কর্ণধার হলেন সুব্রত বসু। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরে প্রকৃতির মধ্যে থেকে উনি এই ফাইন আর্টসগুলোকে কালেক্ট করেছেন এবং কল্পনার সাথে ম্যাচ করিয়ে প্রত্যেকটি ফাইন আর্টসের নামকরণ করা হয়েছে। তো আমি এখন চলে এসেছি আমার কুটিরে। আমার কুটির হলো একটি রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি। এখানে চর্মজাত দ্রব্য এবং বিভিন্ন হস্তশিল্পের দ্রব্য তৈরি হয় এবং এখান থেকেই বিক্রি হয়। এবার চলুন আপনাদের নিয়ে যাই শোরুমে গিয়ে দেখাচ্ছি ভেতরে কি কি রয়েছে। শোরুমে সুন্দর সুন্দর ব্যাগ এবং হাতের কাজ করা বিভিন্ন জিনিসপত্র, যেমন গয়নাগাটি, বাড়ি সাজানোর জিনিস ইত্যাদি রাখা ছিল। এই জিনিসগুলো চর্মজাত দ্রব্য, কাপড়, বাঁশ, বেত এবং পোড়া মাটি দিয়ে তৈরি। এখান থেকে আপনি আপনার পছন্দ মতন জিনিস কিনতে পারবেন। আমরা চলে এসেছি শকুন্তলা রেস্টুরেন্টে। এখানে কিন্তু থাকার জায়গাও রয়েছে আর খাবার জায়গাও রয়েছে। তো আমরা যাব এবার রেস্টুরেন্টে গিয়ে অর্ডার দেব আর এখানে বসে খাবো। আর ঠিক শকুন্তলা রেস্টুরেন্টের পাশেই কিন্তু এই সোনাঝুরির হাট। দেখুন, তো আগে খাওয়া দাওয়া করবো, তারপর এখান থেকে হাটে যাব। 4টে ভেজ থালির সাথে আপনি দিয়ে দিন একটা মটন কারি, 2 পিস থাকবে তো মটন কারিতে। আর চিকেন কারি দিয়ে দিন 2টো। আচ্ছা, আর এই ভেটকি পাতুরিটা কি কলা পাতার মধ্যে হবে? ইলিশ, সর্ষে, তাহলে সর্ষে ইলিশ দিয়ে দিন। তাহলে একটা ইলিশ ভাপা, যেটা তো ওটাই দেন। বাসন্তীপুরে অ্যাভেলেবেল ইলিশ ভাপাটাই সর্ষে ইলিশ তো? হ্যাঁ, তাহলে সর্ষে ইলিশ দিয়ে দিন। বাসন্তীপুরে অ্যাভেলেবেল না? তো রেস্টুরেন্টে 2টো সেকশন আছে, একটা এসি একটা নন এসি। তো আমরা এসির জন্য বললাম। তো এসিতে ভেজ থালি হচ্ছে 200 টাকা করে, আর নন এসিতে হচ্ছে 180 টাকা। আলু পটল চলে এসছে ভেজ থালি। কি কি আছে ভেজ থালিতে? ভাত, এটা আছে আলু পোস্ত, ডাল, আলু ভাজা, এটা কি আছে? পায়েস, চাটনি, এটা হচ্ছে আলু পটলের তরকারি। আপুকে এখনো দেয়নি কেন? না না, তুই নে, আমি। হ্যাঁ, 4টে থালি, 3টে দেওয়া হয়েছে। নিয়ে আসছে। কি করছো? এ দেখুন, এটা কিন্তু কলা পাতা না, এটা পদ্ম পাতা। কি পাতা? পদ্ম পাতা। ও বাবা, আপু লোটাস লিফ পদ্ম পাতার উপর দিয়েছে। টাচ করো, গপ গপ হয়। একটা মটন, একটা ইলিশ, 2টো চিকেন আছে না? হ্যাঁ, একটা মটন, 2টো চিকেন আর একটা ইলিশ। প্রথমে ঘি আর আলু ভাজা দিয়ে স্টার্ট করলাম।
আলতো পাতা তো কোনোদিন দেখিনি, কলা পাতার উপরে দেখেছিলাম। আর কি সুন্দর সাজিয়ে দিয়েছে, খেতেও ভালো। টেস্ট কিরকম লাগছে? ভালো তো। তুমি ঘি খেলে না? খাওয়া হয়ে গেছে। আচ্ছা, ভালো লাগবে না। আর কারো লাগবে আলু পোস্ত? না লাগবে। এই থালিতে কিন্তু ভাত আনলিমিটেড, আর তরি তরকারিও আপনি চাইলে আবার দেবেন। তো আমি ভাবলাম যে ভাত হয়তো কিনতে হবে, আমি জিজ্ঞেস করলাম যে একটা ভাত দেওয়ার জন্য, বললো না থালিতে ভাত আনলিমিটেড। আমরা আবার ভাত নিলাম, অনেক কিছু আছে আর টেস্টও দারুণ। এবার কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া হবে। একদম দারুণ ইলিশ মাছ ভাপা, জিভে লেগে থাকার মতন টেস্ট। মটনটা সব থেকে ভালো, দারুণ করেছে। মানে কোনো খাবার এখানে আমি খারাপ বলতে পারবো না, প্রত্যেকটা খাবার দারুণ টেস্টি। খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আমাদের সোনাঝুরি হাটে যাওয়ার কথা, কিন্তু বৃষ্টি পড়ছে। দেখুন বৃষ্টি পড়ছে, তাই সোনাঝুরি হাটে সমস্ত দোকানে কিন্তু ত্রিপল দিয়ে ঢাকা হয়ে গেছে। বৃষ্টিটা কমলে আবার সব খুলবে। তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি। বৃষ্টি কমে গেছে, মার্কেট আবার খুলছে। দেখুন এই সমস্ত জিনিসপত্র নিয়ে আবার কিন্তু মার্কেট খুলে যাচ্ছে। ত্রিপল হেঁটে গেছে সমস্ত দোকান থেকেই। তোমার এটাকে কি বলে? এটা কি বলে? নাগড়া। নাগড়া, আচ্ছা। আর ওর হাতে কি আছে? মাদল। মাদল। ও তুমি নাগড়া বাজাও, মাদল বাজায়, ওরা সবাই নাচে। আচ্ছা, সোনাঝুরি মার্কেটে প্রচুর হস্তশিল্পের কাজ করা পাঞ্জাবি, কুর্তি সমস্ত কিছু পাওয়া যায়। এই দেখুন বাই কালার অফ হোয়াইট, এই কালারের মধ্যে আছে। এগুলো কত দাম গো দাদা? 350। 350। তোমাদের কাছে শুধু লেডিস কুর্তি আছে না জেন্টসও আছে? শুধু লেডিস কুর্তি ওয়ান পিস, ওয়ান পিস। আচ্ছা, ওইটা ওয়ান পিস, এটা কুর্তি। তো তুই নিবি নাকি? হ্যাঁ নে নে নে, তোর নতুন বউয়ের জন্য নে, কিছু কুর্তি নিয়ে নে। খুলে খুলে পরে দেখ, এটা বোধহয় স্ক্রু আছে এখানে। হ্যাঁ ভালো এটা। এটা নিবি শোনা, এটা এটা দেখ সুন্দর কিন্তু। হ্যাঁ ওটা ভালো, দরকার পড়ার টাইমে এরকম পাওয়া যায় না। হ্যাঁ এটা সরস্বতী পুজোতে যখন হলুদ শাড়ি পরে না, এটার সাথে খুব মানাবে। সুন্দর লাগছে না? হ্যাঁ কি সুন্দর কাজ করা আছে। আমরা তিনজন আছি, একটা আমার একটাই বেশি, একটা আমার দুটাই বেশি, তিনজন একরকম। আলো মানে এগুলো কত করে গো? ছেলেদের সোনাঝুরির হাট থেকে আমরা অনেক কিছু কেনাকাটা করলাম। এখন সন্ধে নেমে আসছে, এবার এখান থেকে সোজা যাব রিসোর্টে। সেদিন রাতটা রিসোর্টে কাটিয়ে পরের দিন সকালে ব্রেকফাস্ট করে আমরা প্রথমে গেছিলাম গীতাঞ্জলি মিউজিয়াম দেখতে।
বোলপুর স্টেশনের ঠিক উল্টো দিকেই হচ্ছে গীতাঞ্জলি মিউজিয়াম। এই দেখুন, এই হচ্ছে বোলপুর স্টেশন আর এই হচ্ছে গীতাঞ্জলি মিউজিয়াম, গীতাঞ্জলি রেল মিউজিয়াম। তো আমি এবার আপনাদের দেখাবো গীতাঞ্জলি রেল মিউজিয়াম। চলুন ভেতরে যাওয়া যাক। গীতাঞ্জলি মিউজিয়ামে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ছবি রাখা রয়েছে এবং তার সাথে তার জীবনের বিভিন্ন অধ্যায়গুলি বর্ণনা করা রয়েছে। বিশ্বভারতীর প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময় তোলা কিছু গুরুত্বপূর্ণ ফটোগ্রাফ এই মিউজিয়ামের মধ্যে রয়েছে। 1941 সালের 25শে জুলাই রবীন্দ্রনাথ ঠাকুর শেষবারের মতন বোলপুর থেকে কলকাতা আসেন একটি স্পেশাল রেলওয়ে সেলন কারে করে। সেই সেলন কারটিও এই মিউজিয়ামের মধ্যে রাখা রয়েছে। আমি গীতাঞ্জলি মিউজিয়াম ঘুরে দেখে এলাম। গীতাঞ্জলি মিউজিয়ামের মধ্যে এখানে রবীন্দ্রনাথের শুরু থেকে শেষ পর্যন্ত তার জীবনের সমস্ত ঘটনাগুলো উল্লেখ করা রয়েছে উইথ ফটোগ্রাফস। উনি যে যে কাজগুলো করেছিলেন, যে যে ফটোগ্রাফসগুলো ছিল, বিভিন্ন দেশের গুণী ব্যক্তিদের সাথে ওনার পরিচয়ের সময় যে ফটোগ্রাফস তোলা হয়েছে, সমস্ত কিছু ভেতরে সুন্দর করে ফটোগ্রাফসের সাথে বর্ণনা করা রয়েছে। আর ভেতরে ওনাকে শেষবারের জন্য শান্তিনিকেতন থেকে কলকাতা নিয়ে যাওয়ার জন্য যেই বগিটা ছিল, রেলের বগিটা, সেই বগিটাও রাখা রয়েছে। রেলের বগিটা যেটাতে করে রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েছিলেন 1941 সালে, সেই বগিটাও রাখা রয়েছে। তো এই মিউজিয়ামটা একদম বোলপুর স্টেশনের ঠিক উল্টো দিকেই। এই দেখুন, এই বোলপুর স্টেশন আর এই হচ্ছে গীতাঞ্জলি মিউজিয়াম। তো আপনারা যদি বোলপুর স্টেশনে আসেন বাই ট্রেন, তাহলে কিন্তু ট্রেনে নেমে আপনারা এখানে স্টেশনে নেমে প্রথমেই এই মিউজিয়ামটা দেখে তারপর শান্তিনিকেতন যেতে পারেন। তো আমি যেহেতু গাড়িতে এসেছিলাম, তাই শান্তিনিকেতন পুরো ঘোরার পরে যাওয়ার সময় এই মিউজিয়ামটা দেখে তারপর এখান থেকে আবার কলকাতার জন্য রওনা হচ্ছি। আশা করি শান্তিনিকেতনের পুরো ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নিচে বেল আইকনটাকেও ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও সরাসরি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন এবিজি ট্রাভেল।